আজকে আমরা জীবদেহের ভেতরে একটা অভিযানে নামব, একটা অদৃশ্য জগতে যেখানে ১০০ ট্রিলিয়ন বাসিন্দা আছে আর প্রত্যেকেই নিজের কাজটা নিখুঁতভাবে করে চলেছে। বাহ, দারুণ একটা উপমা। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একটা অধ্যায়, জীবদেহের গঠন। আমাদের কাছে এই বিষয়ের উপর বেশ কিছু পাঠ্য উপাদান রয়েছে, আর আমাদের লক্ষ্য হল এই অধ্যায়ের ভেতরের অসাধারণ গল্পটা বের করে আনা। শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য নয়, বরং জীবজগৎ কিভাবে কাজ করে তার একটা পরিষ্কার ছবি পাওয়ার জন্য। কারণ যেমন কোনো বিশাল স্থাপত্য বুঝতে গেলে তার মূল ইটটা দেখতে হয়, তেমনই জীবদেহকে বুঝতে হলে আমাদের কোষ থেকে শুরু করতে হবে। একদম। চলুন সেই জগতের মূল একক কোষের দরজায় টোকা দেয়া যাক। আচ্ছা, একেবারে গোড়ার কথায় আসি। জীব আর জড়, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা হল কতগুলো জীবন প্রক্রিয়া, মানে জীবন্ত প্রাণীরা কিছু বিশেষ কাজ করে, যেমন ধরুন শ্বাস নেওয়া, খাবার হজম করা, শরীর থেকে বর্জ্য বের করা বা বাইরের পরিবেশে সাড়া দেওয়া। আর এই কাজগুলোর জন্যই তো নির্দিষ্ট অঙ্গ আছে, তাই না? ফুসফুস, পাকস্থলী, কিডনি। ঠিক, এই সুসংগঠিত সিস্টেমটা জড়বস্তুর মধ্যে নেই, আর এই সিস্টেমটারই একটা স্তর বিন্যাস আছে। হ্যাঁ, মানে কোষ থেকে শুরু করে পুরো জীবদেহ পর্যন্ত একটা ধাপ আছে। একদম, ব্যাপারটা অনেকটা একটা শহর তৈরির মতো। জীবদেহের সবচেয়ে ছোট একক বা ইট হল কোষ। কোষ। এরপর একই রকম অনেকগুলো কোষ একসাথে মিলে তৈরি করে কলা বা টিস্যু। যেটা অনেকটা বাড়ির দেয়ালের মতো। হ্যাঁ, আবার বিভিন্ন কলা মিলিয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে বলে অঙ্গ, যেমন হৃৎপিণ্ড। আর কতগুলো অঙ্গ মিলে হয় অঙ্গতন্ত্র, যেমন আমাদের হজম করার পুরো সিস্টেমটা। আর সব অঙ্গতন্ত্র মিলিয়েই তৈরি হয় একটা সম্পূর্ণ জীবদেহর। দারুণ। কিন্তু এই যে কোষ, এটা তো খালি চোখে দেখা যায় না। তাহলে মানুষ প্রথম জানল কি করে? এর পেছনের গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৩৫০ বছর, ১৬৬৫ সালে। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী ছিলেন। নিজের বানানো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেন, তাই তো? হ্যাঁ, নিজের বানানো একটা যন্ত্র দিয়ে একদিন একটা বোতলের ছিপির খুব পাতলা একটা অংশ পরীক্ষা করছিলেন, আর যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। কি দেখেছিলেন তিনি? তিনি দেখলেন পুরো জিনিসটা মৌচাকের কুঠুরির মতো অসংখ্য ছোট ছোট ফাঁকা ঘর দিয়ে তৈরি। এই ঘরগুলোকে দেখেই তিনি এর নাম দিলেন সেল, ল্যাটিন শব্দ সেলুলা থেকে, যার মানে ছোট ঘর। কিন্তু একটা প্রশ্ন আছে। কর্ক তো গাছের মৃত অংশ। তাহলে রবার্ট হুক কি আসলে জীবন্ত কোষ দেখেছিলেন? অসাধারণ একটা প্রশ্ন। না, তিনি যা দেখেছিলেন তা ছিল আসলে মৃত কোষের বাইরের দেয়ালটা, মানে কোষ প্রাচীর। ও আচ্ছা। জীবন্ত কোষ প্রথম দেখেন আরেকজন বিজ্ঞানী, অ্যান্টনি ভন লিউয়েনহক, তার কিছুদিন পরে, ১৬৭৪ সালে। তিনি পুকুরের এক ফোঁটা জলের মধ্যে কিলবিল করতে থাকা অসংখ্য এককোষী জীব দেখতে পান। তার মানে এই অদৃশ্য জগৎ দেখার জন্য আমাদের একটা বিশেষ চশমা দরকার, আর সেটাই হলো অণুবীক্ষণ যন্ত্র। এগুলো কত রকমের হয়? মূলত ৩ ধরনের। প্রথমটা হল সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র, যা একটা বস্তুকে ১৫-২০ গুণ বড় করে দেখাত। খুব বেশি বড় না। না, এরপর এলো যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র, যা আমরা ল্যাবে দেখি। ওটা দিয়ে প্রায় ২০০০ থেকে ৪০০০ গুণ বড় দেখা যায়। আর তৃতীয়টা, যেটা দিয়ে বিজ্ঞানীরা কোষের ভেতরের জিনিসও দেখতে পান? ওটা হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এখানে আলোর বদলে ইলেকট্রনের স্রোত ব্যবহার করা হয়। এর সাহায্যে একটা বস্তুকে ৫০,০০০ থেকে ৩ লক্ষ গুণ পর্যন্ত বড় করে দেখা সম্ভব। ওয়াও, এটা তো অমছন্ন একটা পরিবর্তন। হ্যাঁ, এই যন্ত্র আসার পরেই আমরা কোষের ভেতরের অঙ্গাণু, এমনকি ভাইরাসকেও স্পষ্ট দেখতে পেয়েছি। দারুণ। আচ্ছা, আমরা তো জানলাম যে জীবদেহ কোষ দিয়ে তৈরি, কিন্তু সব জীবের কি অনেক কোষ থাকে? অ্যামিবা বা ইস্টের মতো জীবদের কথা যদি ভাবি। না, ওখানেই তো বৈচিত্র্য। অ্যামিবা, ইস্ট বা ব্যাকটেরিয়ার মতো জীবদের পুরো শরীরটাই মাত্র একটা কোষ দিয়ে তৈরি। তাই ওদের বলা হয় এককোষী। একটাই কোষ সব কাজ করে? হ্যাঁ, খাওয়া, শ্বাস নেওয়া, বংশবৃদ্ধি সব। কিন্তু আমাদের মতো উন্নত উদ্ভিদ বা প্রাণীদের দেহ লক্ষ লক্ষ কোটি কোষ দিয়ে তৈরি, তাই আমরা বহুকোষী। আর বহুকোষী হওয়ার সবচেয়ে বড় সুবিধাটা হলো শ্রম বিভাজন, তাই তো? মানে বিভিন্ন কোষ দল বেঁধে বিভিন্ন কাজ করে। ঠিক তাই।
যেমন আমাদের শরীরে কিছু কোষ অক্সিজেন পৌঁছে দেয়, কিছু কোষ বার্তা বহন করে, আবার কিছু কোষ রোগ জীবাণুর সাথে লড়াই করে। এই কাজের ভাগাভাগির জন্যই কোষগুলোর চেহারাও এত আলাদা আলাদা হয়। হ্যাঁ, এই ব্যাপারটা খুব মজার। যেমন আমাদের রক্তের লোহিত রক্তকণিকা, ওটার আকার তো গোল আর দুপাশ চাপা। আর ওই বিশেষ আকারের জন্যই ওটা খুব সরু রক্তনালীর মধ্যে দিয়ে সহজে যেতে পারে আর অনেক বেশি অক্সিজেন অণু আঁকড়ে ধরতে পারে। আর পেশিকোষ? ওগুলো লম্বাটে আর মাকুর মতো, কারণ ওদের কাজ হল সংকুচিত আর প্রসারিত হওয়া, যার ফলে আমরা নড়াচড়া করতে পারি। আমার সবচেয়ে অদ্ভুত লাগে স্নায়ুকোষ বা নিউরনকে। ওটা তো বিরাট লম্বা আর শাখা প্রশাখায় ভরা। কারণ ওর কাজটাও ব্যাসাই। পায়ের আঙুলে মশা কামড়ালে সেই খবরটা 1 সেকেন্ডের মধ্যে মস্তিষ্কে পৌঁছেতে হয়। এই দ্রুত বার্তা পাঠানোর জন্যই নিউরন এত লম্বা হয়। কোনোটা তো 1 মিটারেরও বেশি। এটাই তো প্রাণীদেহের দীর্ঘতম কোষ। হ্যাঁ, আর চর্বি কোষের কথা ভাবুন, ওটা তো আংটির মতো দেখতে। কেন? কারণ কোষের ভেতরে যখন প্রচুর ফ্যাট বা চর্বি জমা হয়, তখন নিউক্লিয়াসটা একপাশে চেপে সরে যায়, ফলে পুরো কোষটাকে একটা আংটির মতো দেখায়। আর কিছু কোষ আছে যাদের কোনো নির্দিষ্ট আকারই নেই, যেমন অ্যামিবা বা আমাদের শ্বেত রক্তকণিকা। একদম। শ্বেত রক্তকণিকা তো আমাদের শরীরের সৈন্য। জীবাণু দেখলেই নিজের আকার পাল্টে তাকে গিলে ফেলে। একটা ব্যাপার শুনেছিলাম, একটা হাতির কোষ নাকি একটা ইঁদুরের কোষের চেয়ে আকারে বড় হয় না। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। জীবের আকারের সাথে কোষের আকারের কোনো সম্পর্ক নেই। একটা হাতির শরীর বড়, কারণ তার দেহে কোষের সংখ্যা অনেক অনেক বেশি, কিন্তু দুটো প্রাণীরই কোষের আকার প্রায় একই রকম। তাহলে মানুষের শরীরে কোষের সংখ্যাটা ঠিক কত? একটা আন্দাজ আছে? হ্যাঁ, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন, মানে 10 লক্ষ কোটি কোষ থাকে। অবিশ্বাস্য। আচ্ছা, এই যে কোষগুলোর এত আলাদা আলাদা আকার, এদের ভেতরের গঠনটাও কি তাহলে আলাদা, নাকি সবগুলোর ভেতরে একই ধরনের যন্ত্রপাতি থাকে? কোষের বাইরে একটা পাতলা পর্দা থাকে, যাকে বলে কোষ পর্দা। এটা অনেকটা বাড়ির গেটের মতো কাজ করে? একদম বাড়ির গেটের মতো, বা বলা যায় একজন খুব কড়া দারোয়ানের মতো। ও ঠিক করে দেয় কোন জিনিস ভেতরে ঢুকবে আর কোনটা বাইরে যাবে। আর এই পর্দার ভেতরেই তো সব যন্ত্রপাতি থাকে, তাই না? হ্যাঁ, পর্দার ভেতরে জেলির মতো যে তরলটা থাকে তার নাম সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই ভেসে থাকে কোষের আসল অঙ্গাণুগুলো। একেবারে কেন্দ্রে থাকে কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াস। যার ভেতরে থাকে আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট, মানে ক্রোমোজোম। ঠিক, যা ডিএনএ দিয়ে তৈরি। আমাদের চোখের রং কি হবে, চুল কেমন হবে, সব কিছুর নির্দেশ এখানেই লেখা থাকে। নিউক্লিয়াস ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটা? প্রায়ই কোষের শক্তিঘর বা পাওয়ার হাউসের কথা শোনা যায়। সেটা হলো মাইটোকন্ড্রিয়া। আমরা যে খাবার খাই আর শ্বাস নিই, সেই দুটোকে ব্যবহার করে শক্তি তৈরি করার কাজটা এখানেই হয়। মাইটোকন্ড্রিয়া না থাকলে আমাদের কোনো কোষই কাজ করতে পারত না। একদম। আর এর ব্যাপারে একটা অবিশ্বাস্য তথ্য হল মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। অনেক বিজ্ঞানী মনে করেন কোটি কোটি বছর আগে এটা হয়তো একটা স্বাধীন ব্যাকটেরিয়া ছিল। কি বলছেন? হ্যাঁ, যা অন্য কোষের ভেতরে ঢুকে একটা পার্টনারশিপ তৈরি করে। ভাবা যায়, আমাদের প্রত্যেকটা কোষের ভেতরেই ইতিহাসের একটা জীবন্ত ছাপ রয়ে গেছে। ওয়াও, এটা তো অসাধারণ। আর কি কি অঙ্গাণু আছে? প্রোটিন ফ্যাক্টরি বলে একটা কথা শুনেছিলাম। সেটা হলো রাইবোজোম। খুব ছোট ছোট দানা, কিন্তু কাজটা বিরাট। আমাদের শরীরে চুল, নখ, পেশি, হরমোন, এই সব প্রোটিন তৈরির কাজটা করে রাইবোজোম। আর ওই যে একটা অঙ্গাণু আছে যাকে আত্মঘাতী থলি বলা হয়, নামটা শুনলেই কেমন ভয় লাগে। সেটার নাম লাইজোজোম। নামটা ভয়ঙ্কর হলেও কাজটা খুব দরকারি। লাইজোজোম হল কোষের পরিচ্ছন্নতা কর্মী। মানে? ওর ভেতরে খুব শক্তিশালী এনজাইম থাকে। যখন কোনো জীবাণু ঢোকে বা কোষের কোনো অংশ খারাপ হয়ে যায়, লাইসোজোম তাকে হজম করে ফেলে। আর যখন একটা কোষের আয়ু শেষ হয়ে যায়, তখন লাইসোজোম ফেটে গিয়ে পুরো কোষটাকেই হজম করে ফেলে। তার মানে কোষের ভেতরেও একটা দারুণ রিসাইক্লিং সিস্টেম আছে। আচ্ছা, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। উদ্ভিদ আর প্রাণীর জীবনযাত্রা একদম আলাদা, তাই তাদের কোষের গঠনেও 3টি বড় পার্থক্য দেখা যায়। প্রথমটা কি? প্রথমত, উদ্ভিদ কোষের কোষপর্দার বাইরে সেলুলোজ দিয়ে তৈরি একটা খুব শক্ত জড় আবরণ থাকে। একে বলে কোষ প্রাচীর। এটা উদ্ভিদকে একটা নির্দিষ্ট আকার দেয় এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে।
প্রাণীকোষে এটা থাকে না। আর দ্বিতীয়টা নিশ্চয়ই প্লাস্টিড, যা দিয়ে গাছ নিজের খাবার নিজে তৈরি করে। একদম ঠিক, প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষেই থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট। এক কথায় ক্লোরোপ্লাস্ট হল কোষের রান্নাঘর। আর তৃতীয় পার্থক্যটা? তৃতীয়টা হল গহ্বর বা ভ্যাকিউল। একটা পরিণত উদ্ভিদ কোষে একটা বিশাল বড় গহ্বর থাকে, যা কোষের প্রায় ৯০% জায়গা জুড়ে থাকতে পারে। আচ্ছা, এই কারণেই বুঝি জল না পেলে গাছ নেতিয়ে পড়ে, তাই না? একদম ঠিক, মূল কারণ এটাই। এই গহ্বরটা কোষকে ভেতর থেকে একটা চাপ দিয়ে টান টান রাখতে সাহায্য করে। বেশ, তাহলে আমরা কোষের ভেতরের জগৎটা ঘুরে এলাম। এবার আবার বড় ছবিতে ফেরা যাক। আমরা জেনেছি অনেকগুলো কোষ মিলে কলা বা টিস্যু তৈরি হয়। উদ্ভিদ আর প্রাণীদের দেহে কি একই ধরনের কলা থাকে? না, এখানেও কাজের ভিত্তিতে পার্থক্য আছে। উদ্ভিদ দেহে প্রধানত ২ ধরনের কলা থাকে। এক হল ভাজক কলা, যা গাছের ডগায় আর মূলের আগায় থাকে। এদের কাজ একটাই, ক্রমাগত বিভাজিত হয়ে গাছকে বড় করা। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল স্থায়ী কলা, যারা আর বিভাজিত হতে পারে না। এরা খাদ্য তৈরি, জল পরিবহন আর গাছকে দৃঢ়তা দেওয়ার মতো নির্দিষ্ট কাজগুলো করে। আর প্রাণীদেহে আমাদের শরীরে কি কি ধরনের টিম আছে? প্রাণীদেহে মূলত ৪ ধরনের কলা আছে। প্রথমটা হলো আবরণী কলা, যা আমাদের ত্বক আর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের আবরণ তৈরি করে। দ্বিতীয়টি হলো যোগ কলা। যোগ কলা মানে যা জুড়ে রাখে, যেমন হাড়। হ্যাঁ, হাড় একটা কঠিন যোগ কলা। কিন্তু সবচেয়ে মজার উদাহরণ হলো রক্ত। ১ মিনিট, রক্তকে যোগ কলা বলা হচ্ছে? আমি তো ভাবতাম এটা শুধু একটা তরল। এটাই তো মজা। রক্ত সারা শরীরে অক্সিজেন, পুষ্টি, হরমোন পৌঁছে দিয়ে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ তৈরি করে। তাই এটি একটি তরল যোগ কলা। কাজটা একই, সংযোগ, কিন্তু রূপটা আলাদা। বাহ, এটা তো ভাবিনি। বাকি দুটো কি কি? বাকি দুটো হলো পেশি কলা, যার জন্য আমরা নড়াচড়া করতে পারি। আর চতুর্থ এবং সবচেয়ে জটিলটি হলো স্নায়ু কলা, যা নিউরন দিয়ে তৈরি, আমাদের শরীরের কমিউনিকেশন নেটওয়ার্ক। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি, জীবদেহ হল অসংখ্য কোষের এক বিশাল সুসংগঠিত শহর, যেখানে রাস্তাঘাট, বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আছে। শুধু আকারে ছিউ। হ্যাঁ, কোষের আবিষ্কার থেকে শুরু করে তার ভেতরের জটিল গঠন, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য, আর সবশেষে কলা পর্যন্ত জীবনের মূল ভিত্তিটা কিভাবে কাজ করে তার একটা অসাধারণ ছবি পেলাম আমরা। ঠিক তাই। এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, প্রতিটি কোষ একটা ক্ষুদ্র কিন্তু সম্পূর্ণ মহাবিশ্বের মতো। তবে এই সফরের শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। বলুন। আমরা দেখলাম কোষের গঠন তার কাজের ওপর নির্ভর করে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ কিভাবে এই কোষীয় গঠনকে প্রভাবিত করে। যেমন লবণাক্ত জলে থাকা মাছের ফুলকায় বিশেষ ক্লোরাইড কোষ থাকে, যা অতিরিক্ত লবণ বের করে দেয়, বা মরুভূমির ক্যাকটাসের কোষ জল ধরে রাখার জন্য বিশেষভাবে তৈরি। এই যে চরম পরিবেশে টিকে থাকার জন্য কোষেরা নিজেদের গঠন বদলে নেয়, এই অভিযোজনের পেছনে কোষীয় স্তরের ঠিক কি কি পরিবর্তন ঘটে, হয়তো পরের কোনো আলোচনায় আমরা এই গভীরে ডুব দিতে পারব।